হ্যালো, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুদীপ্তা। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নিউজ নাও ব্রট ইউ বাই উইনসন অ্যাগ্রো ফুড প্রাইভেট লিমিটেড। ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও দলের সহসভাপতি রাহুল গান্ধীকে সমন পাঠালো দিল্লির একটি আদালত। প্রথম বর্ষের কাউন্সেলিংকে কেন্দ্র করে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষের রণক্ষেত্র মুর্শিদাবাদের বহরমপুর কলেজ। অনির্দিষ্টকালের জন্য কাউন্সেলিং বন্ধের সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষের। মেদিনীপুর শহরের সাহেবপুকুরচক এলাকায় দোকান থেকে ফেরার পথে বাড়ির সামনে খুন স্বর্ণ ব্যবসায়ী। ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বসনিয়া ইরানের পর নাইজেরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে মেসি ম্যাজিক অব্যাহত। নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠল আর্জেন্টিনা। ইরানকে ৩-১ গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপ অভিযান শেষ করল বসনিয়া হার্জেগোভিনা। তবে জিতলেও শেষ ১৬য় যাওয়া হলো না। চলে আসছে সরাসরি খবরে। আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার আলিপুরদুয়ারকে রাজ্যের ২০তম জেলা হিসেবে স্বীকৃতি দেন। এই খবরে অকাল হোলির আনন্দে মাতল নতুন জেলার সাধারণ মানুষ। তবে মুখ্যমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আসানসোলে এসে নতুন জেলা হিসাবে আসানসোল দুর্গাপুরের নামও প্রস্তাবিত করেন। তবে এখনও কেন বঞ্চিত এই দুই শিল্পনগর, কি বলছেন সাধারণ মানুষ, শুনবো তাদের মুখ থেকেই। আমরা আশা করেছিলাম যে আসানসোল জেলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আসানসোলে যখন এসেছিলেন তখন ঘোষণা করেছিলেন যে শীঘ্রই আসানসোলকে জেলা করা হবে, কিন্তু যখন আলিপুরদুয়ার জেলা করা হলো তখন দেখলাম আসানসোল হলো না। আমরা আশা করব যে আগামী দিনে আসানসোলকে জেলা করা হবে। তো শুনেছিলাম অনেকদিন আগেই যে আমাদের এই আসানসোল জেলায় পরিণত হচ্ছে। খুশি হয়েছিলাম যে আলাদা করে জেলা হলে আমাদের খেলাধুলার মান অনেকটাই বাড়বে, যে নতুন নতুন যে উদীয়মান ছেলেরা আছে তারা উঠে আসবে। এখান থেকে আমরা জেলা থেকে রাজ্য থেকে ন্যাশনাল স্তরে আমরা খেলোয়াড়দের পাঠাতে পারবো। শুধু খেলা নয়, খেলার বাইরেও সামাজিক স্তরেও আমাদের এই আসানসোল যদি জেলা হতো আমরা অনেকটা উপকৃত হতাম। কিন্তু সত্যি কথা বলতে কি আমরা হতাশ। বলতে কি পরিকাঠামো সমস্তই রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার যে নেই তা তো নয়, পরিকাঠামো সমস্তই রয়েছে এবং জায়গারও খুব একটা অভাব নেই আসানসোল দুর্গাপুর জেলা হওয়ার ক্ষেত্রে। কাজে বাধা যদি কিছু থেকে থাকে সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে একটা সমাধান করে যত তাড়াতাড়ি সম্ভব যদি কাজটা এগোনো যায় বোধহয় সেটাই সকলেই চাইবেন। খুব খুশির ও আনন্দের কথা কি পশ্চিমবঙ্গে আর একটা নতুন জেলা ঘোষিত হচ্ছে। তার সঙ্গে আসানসোলবাসীকে भी আশা আছে কি খুব শীঘ্রই আসানসোল জেলা ঘোষিত হবে। আগে আসানসোল এবং দুর্গাপুর কমিশনারেট করা হয়, তারপরে দেখেছি কি এখন লোকসভার ইলেকশন হয়। আসানসোলের জনগণকে ছিল ইলেকশনের আগে জেলা হবে। আমরা তো অনেকদিন থেকে শুনে আসছিলাম যে আসানসোল দুর্গাপুরটা মিলিয়ে একটা জেলা করা হবে, কিন্তু আলিপুরদুয়ার হয়ে যাওয়াতে আমরা খানিকটা সারপ্রাইজ আর হতাশও খানিকটা। কারণ আমরা ভেবেছিলাম দিদি 2013-তে নজরুল বিশ্ববিদ্যালয় করতে এসে বলে গেছিলেন যে আমাদের এটা জেলা ঘোষণা করা হবে, কিন্তু কেন জানি না আলিপুরদুয়ার আগে হয়ে গেল, আমরা পেলাম না। আমরা বঞ্চিত মনে হচ্ছে আর কি। বৃহস্পতিবার ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের বহরমপুর কলেজ। এদিন প্রথম বর্ষের ভর্তির কাউন্সেলিং চলছিল কলেজে। অভিযোগ, সেই সময় হঠাৎই ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মধ্যে কাউন্সেলিং নিয়ে বচসা শুরু হয়। ক্রমে তা হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ, নামানো হয় র্যাফ। ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য কাউন্সেলিং বন্ধ করে দেয় কলেজ কর্তৃপক্ষ। কাউন্সেলিং বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন ছাত্রছাত্রীরা। তার আগেই বিভিন্ন ছাত্র সংগঠনের যারা দায়িত্বপ্রাপ্ত নেতা আমার কলেজের, তাদের সাথে আমার কথাবার্তা হয়।
তারা কেউ কিন্তু অমত হয়নি, বললো ঠিক আছে স্যার কাউন্সেলিং শুরু করুন, আমরা সহযোগিতা শুরু করব। একটু পরে আমরা দেখতে পাই যে কোনো একটি ছাত্র সংগঠন তাদের দাবি ছিল যে তাদেরও প্রতিনিধি ভেতরে থাকবে, আর একটা দলের দাবি ছিল যে যারা নির্বাচিত প্রতিনিধি কলেজ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাউন্সেলিং হোক, আমরা আপনাদের সাথে সহযোগিতা করব। পুলিশ প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করেছিলাম দুই পক্ষকে বোঝানোর। আমরা প্রবেশ করছে যেভাবে আমাদের গালাগালি করছে, যেভাবে থ্রেট করছে, সেভাবে আমি মনে করি যে আমার এবং আমার অন্যান্য কলিগ যারা রয়েছে এবং কলেজের যারা সাধারণ ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জীবন সংশয়, এবং যতদিন আমরা নিরাপত্তা না পাবো ততদিন আমরা কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলাম। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে পার্ট 1 পরীক্ষা, সেই পার্ট 1 পরীক্ষার কোনো কাজ, কোনো ফর্ম ফিল আপের কাজ, কোনো কাজ আমরা করব না। আমরা এখনই শিক্ষক শিক্ষাকর্মীরা মিলিত হব, মিলিতভাবে আমরা আমাদের সিদ্ধান্ত। বাড়ির সামনে রাস্তায় কুকুরকে খেতে দেওয়াকে কেন্দ্র করে বচসা এবং তার জেরেই খুন হলেন এক ব্যক্তি। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। মৃত ব্যক্তির নাম বানেশ্বর সাউ। মৃতের স্ত্রী বিনা সাউ জানিয়েছেন রোজকার মতো বুধবার রাতেও খাওয়া শেষে কুকুরকে খেতে দিচ্ছিলেন তার স্বামী। ওই সময় প্রতিবেশী যুবক শম্ভু বাগ মদ্যপ অবস্থায় তাকে গালিগালাজ করতে থাকে। প্রতিবেশীরা জানিয়েছেন রাস্তায় কেন কুকুরদের খেতে দেওয়া হচ্ছে তাই নিয়ে বিতণ্ডা শুরু হয় দুজনের। বচসা বাড়তেই হঠাৎ অভিযুক্ত যুবক পিছন থেকে ভারী জিনিস দিয়ে বানেশ্বর বাবুর মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে যান। ঘটনাস্থলে মৃত্যু হয় বানেশ্বর বাবুর। আপনি জান না নোংরা ভাষা গালাগালি করছে, সে শুনছে না, সে তো নেশা করে গেছে, পেছন দিক দিয়ে মারলো, সঙ্গে সঙ্গে পড়ে গেল। কি নাম আমার স্বামীর নাম কি? বানেশ্বর সাউ। হসপিটালে আছে। তা যখন হয় আপনারা কেউ ছিলেন না? আমি ছিলাম, আমি পারছি না। রাতে তো মেদিনীপুর শহরে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এখনো থমথমে এলাকা। বুধবার রাতে সাহেবপুকুরচক এলাকায় দোকান থেকে ফেরার পথে বাড়ির সামনে স্বপন পাণ্ডব নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ব্যাগ ও মোটর বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন স্বপনবাবু। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা ওই ব্যবসায়ীকে মেদিনীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গুলির আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করেছে। একই সাথে উদ্ধার হয় বাইকটিও। রেলের ভাড়া বৃদ্ধির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরব কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে বিক্ষোভ দেখায় প্রায় 100 খানেক কংগ্রেস কর্মী। এই আন্দোলনে নেতৃত্ব দেন উত্তর মালদার সাংসদ মৌসুম বেনজির নূর। এদিন ডাউন কাঞ্চনজঙ্ঘা ট্রেন আটকে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃত্ব। প্রায় আধ ঘন্টা পর রেলের আধিকারিকদের আশ্বাসে অবরোধ উঠে যায়। রেল লাইনে ফাটলের জেরে প্রায় ঘন্টা খানেক বন্ধ থাকলো বর্ধমান সাহেবগঞ্জ লুপ আপের লাইনের ট্রেন চলাচল। রেল সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোররাতে এক রেলকর্মী প্রথম ফাটল দেখতে পান গদাধরপুর ও মল্লারপুর স্টেশনের মাঝে। তখনকার মতো মেরামত করে দিলেও সকাল হতেই ফের ফাটলের সৃষ্টি হয়। সকালে তড়িঘড়ি রেল লাইনের ফাটল মেরামতিতে কাজ শুরু করেন রেলকর্মীরা। এর ফলে সকাল 7টা থেকে প্রায় ঘন্টা খানেক ট্রেন চলাচল বন্ধ থাকে। আপ অন্ডাল রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন সাঁইথিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকে। ঘন্টা খানেক পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ঘন্টা খানেকের জন্য ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এসে দেখলাম যে আমার লোকে রাত্রে যারা ডিউটি ছিল তারা একটা ফাটল দেখেছিল। তারপরে আমি এসে দেখলাম যে ওরা সেফটি করেছে, তো একটা সেফটি করার সময়তে একটা গাড়ি এসে দাঁড়িয়ে গেছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। তারপর বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠক করবেন বলে স্থির হয়েছে। বৈঠকে স্থল সীমান্ত চুক্তি এবং তিস্তার জল বন্টন নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের বাজারে দেশের পণ্য রপ্তানি বৃদ্ধি, বাংলাদেশে অনুপ্রবেশ আটকানোর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। বুধবার সন্ধ্যাতেই দুদিনের সফরে বাংলাদেশ পৌঁছেছেন সুষমা স্বরাজ। মন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। মূলত পুরনো জট কাটিয়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে সুষমা স্বরাজের এই সফর বলে সূত্রের খবর। তবে আলোচনায় যাই রফা বেরোক না কেন দেশবাসীর যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে সজাগ মোদী সরকার। তাই বাংলাদেশ যাওয়ার আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন বিদেশমন্ত্রী। তিস্তার জলবন্টন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সুষমা স্বরাজ আলোচনা করেছেন বলেই অনুমান করা হচ্ছে। কেননা ইউপিএ জামানায় তিস্তা জলবন্টন চুক্তির প্রবল বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তার জলবন্টন হলে পশ্চিমবঙ্গের মানুষ প্রবল জলকষ্টের শিকার হবেন বলে জানিয়েছিলেন তিনি। তাই এই ব্যাপারে কোনো চুক্তি
চুক্তি করার আগে মোদী সরকার পশ্চিমবঙ্গের অবস্থান জানতে চান এবং সেজন্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন বলে রাজনৈতিক মহলের অনুমান। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে পিছু হটল কেন্দ্রীয় সরকার। আগামী 3 মাসের মধ্যে বাড়বে না রান্নার গ্যাসের দাম। বুধবার বৈঠকের পর জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কয়েকদিন আগে পেট্রোলিয়াম মন্ত্রক থেকে প্রতি মাসে রান্নার গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার পিছু 5 টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বিকেলে বৈঠকে বসেন পেট্রোলিয়াম মন্ত্রী। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 3 মাসে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হবে। শিক্ষামূলক ভ্রমণে গিয়ে 24 জন ইঞ্জিনিয়ারিং ছাত্রের তলিয়ে যাওয়ার ঘটনায় মৃতের পরিবার পিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল হিমাচল প্রদেশ হাইকোর্ট। বুধবার মুখ্য বিচারক মনসুর আহমেদ মীর এবং তারলোক সিং চৌহানের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। লার্জি জলবিদ্যুৎ প্রকল্পের নামে অভিযোগ থাকায় তার মালিক এবং ভিএনআর ভিঘ্না জ্যোতি কলেজকে ক্ষতিপূরণের ওই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে বিচারক এও জানিয়েছেন মৃতদের পরিবার যা হারিয়েছেন তার বিকল্প ক্ষতিপূরণ হতে পারে না। তবুও কিছুটা সান্ত্বনা দিতেই আদালতের এই নির্দেশ। নিউজ নাও এখন সময় একটা ছোট্ট ব্রেকের, সঙ্গে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। কোচবিহার জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়। এই উদ্দেশ্যেই পুলিশ লাইন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন স্থান পরিক্রমা করে। এই র্যালিটিতে অংশ নেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। যুব সমাজকে মাদক সেবনের অপকারিতা থেকে সচেতন করে তোলাই এই র্যালির মূল উদ্দেশ্য বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার দেবশ্রী দত্ত। 20শে জুন আন্তর্জাতিক ড্রাগ বিরোধী দিবস। কোচবিহার শহর তথা জেলার মধ্যে ড্রাগের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা, তার জন্যে এই উদ্যোগ আমাদের এবং আমাদের মূল লক্ষ্য যারা ইয়াং পিপল, মূলত ছাত্রছাত্রী, কারণ এদের ভবিষ্যতে শিকার হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমরা বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যারা অল্প বয়সী আছেন তারা কেউ ভবিষ্যতে এর ফাঁদে না পড়েন, এবং যারা ফাঁদে পড়েছেন তাদেরকেও আমরা চেষ্টা করব ওই পথ থেকে ছাড়িয়ে আনার, এবং আমাদের এই উদ্যোগ সকলের সহযোগিতায় সফল হবে এটা আমরা আশা করি। উদ্দেশ্য হাতে কলমে বিজ্ঞান শিক্ষায় ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলা। আর সেই উদ্দেশ্যেই পশ্চিম মেদিনীপুরের বীরেন্দ্রনাথ শাসমল প্রেক্ষাগৃহে চলছে বিজ্ঞান শিক্ষা শিবির। পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি সংসদ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে 4 দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন 59টি বিদ্যালয়ের প্রায় 102 জন ছাত্রছাত্রী। শুক্রবার এই শিবিরে উপস্থিত থাকবেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলে জানান উদ্যোক্তারা। বিশ্বকাপে মেসি ম্যাজিক অব্যাহত। বসনিয়া ইরানের পর নাইজেরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে জাত চেনালেন লিওনেল মেসি। নাইজেরিয়াকে 3-2 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠল আর্জেন্টিনা এবং সেই সঙ্গে সমালোচকদের সমস্ত প্রশ্ন ছুঁড়ে ফেললেন স্টেডিয়ামের বাইরে। নকআউট আগেই নিশ্চিত হয়ে গেছিল 2 দলের। এদিন ড্র করলেই শেষ 16 নিশ্চিত ছিল 2 দলের কাছে। কিন্তু দুটো দলকে দেখে একবারও মনে হয়নি নিয়ম রক্ষার ম্যাচে খেলতে নেমেছে তারা। খেলার তখন মাত্র 3 মিনিট পেরিয়েছে। সারা বিশ্বের প্রত্যাশা রেখে মেসির পা থেকে এলো প্রথম গোল। সারা স্টেডিয়াম তখন মেসি ওয়েভে আক্রান্ত, কিন্তু মাত্র 1 মিনিটের মধ্যে স্টেডিয়াম নিশ্চুপ। মুসার দুরন্ত কাউন্টার অ্যাটাকে সমতা ফেরালো নাইজেরিয়া। এরপর আর্জেন্টিনার কাছে একাধিক গোলের সুযোগ এলেও নাইজেরিয়ার জালে বল জড়াতে পারেননি কেউ। তবে তখনও দর্শকদের জন্য অপেক্ষা করছিল মেসি ম্যাজিক।
প্রথমার্ধের খেলা শেষের 2 মিনিট আগে ইনজুরি টাইমে ফ্রি কিক থেকে অসাধারণ গোল করলেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি নাইজেরিয়া। খেলার শুরুতেই সেই মুসার গোলেই সমতা ফেরায় নাইজেরিয়া, কিন্তু 50 মিনিটের মাথায় মেসির দেওয়া পাস থেকে দলের তৃতীয় গোলটি করেন এমরোজা। এরপর আর গোল শোধ করতে পারেনি নাইজেরিয়া। 3-2 গোলে হেরেও দুটো ম্যাচ জয়ের সুবাদে আর্জেন্টিনার সঙ্গে শেষ 16য় পৌঁছালো তারা। বুধবার ইরানকে 3-1 গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপ অভিযান শেষ করল বসনিয়া হার্জেগোভিনা। তবে জিতলেও শেষ 16য় যাওয়া হলো না। অন্যদিকে আর্জেন্টিনার কাছে 2-3 হেরেও গোল পার্থক্যে প্রি কোয়ার্টারে চলে গেল নাইজেরিয়া। 3 ম্যাচে নাইজেরিয়ার পয়েন্ট 4, বসনিয়ার 3। আর্জেন্টিনার বিরুদ্ধে যে ইরানকে পাওয়া গিয়েছিল তার বিন্দুমাত্র চোখে পড়েনি বসনিয়ার বিরুদ্ধে। শুরুটা ভালো করলেও আস্তে আস্তে ম্যাচের রাশ চলে যায় বসনিয়ার হাতে। 23 মিনিটে দলকে এগিয়ে দেন জেকো। গোলের থেকে 30 গজ দূর থেকে বল নিয়ে ইরানের জালে জড়ান। 59 মিনিটে দ্বিতীয় গোলটি করেন প্যাজানিক। টিনো সুসিচের পাস থেকে গোল করেন প্যাজানিক। 82 মিনিটের মাথায় ইরানের হয়ে একটিমাত্র গোল করেন রজার। বসনিয়া ডিফেন্সার বলে গোলের সুযোগ পেয়ে যায় ইরান, তবে তার 1 মিনিটের মাথায় ফের ইরানের জালে বল জড়ায় বসনিয়া। গোলদাতা ভার্সেজেভিক। বসনিয়া কোচ সুসিচের কথায় ম্যাচের রাশ আমাদের হাতেই ছিল, তাই আমাদেরই জেতা উচিত। এবার মাথা উঁচু করে দেশে ফিরতে পারবো। যদিও আরও ভালো খেলা উচিত ছিল, তবে ইরানের খেলায় বেশ আশ্চর্য হয়েছে। আক্রমণে উঠল না ওরা, কারণটা বুঝতে পারলাম না। ইকুয়েডরের সঙ্গে গোল 0 ড্র করে গ্রুপের লড়াই শেষ করল ফ্রান্স। প্রথম 2 ম্যাচ জিতে শেষ 16 আগেই নিশ্চিত করেছিলেন বেনজেমারা। অন্যদিকে নকআউটে যাওয়ায় জন্স ফ্রান্সকে বড় ব্যবধানে হারানো ছাড়া কোনো উপায় ছিল না ইকুয়েডরের। কিন্তু ভ্যালেন্সিয়াদের গোল করার কোনো সুযোগই দেয়নি ফ্রান্স। গোল 0 ড্র করে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইকুয়েডর। অন্যদিকে নকআউটে ফ্রান্সের লড়াই নাইজেরিয়ার বিরুদ্ধে। অন্য ম্যাচের মতোই বুধবারও আক্রমণাত্মক খেলা শুরু করে ফ্রান্স, তবে ইকুয়েডরের জালে বল জড়াতে পারেননি, বরং গোলের বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করে তারা। 26 মিনিটের মাথায় গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বেনজেমা। একই অবস্থা ছিল ইকুয়েডরের। বেশ কিছু সুযোগ নষ্ট করেন ভ্যালেন্সিয়া, যদিও বেশ কয়েকবার ফরাসি রক্ষণ ভাঙার জোরালো চেষ্টা করেন তারা। বিরতির পর ফ্রান্সকে কেমন যেন ছন্দহীন মনে হয়। বেনজেমাকেও অন্যদিনের ফর্মে পাওয়া যায়নি। এরই মধ্যে 50 মিনিটের মাথায় লাল কার্ড দেখেন ইকুয়েডরের অ্যান্টনিও ভ্যালেন্সিয়া। ডিঙ্গের হাঁটুতে মারায় রেফারি তাকে সরাসরি রেড কার্ড দেখান। তবে 10 জন হয়ে যাওয়ার পরও জোর কদমে লড়াই চালিয়ে যায় ইকুয়েডর। শেষ মুহূর্ত পর্যন্ত গোলের আশা ছাড়েনি তারা, যদিও শেষ পর্যন্ত ইকুয়েডরকে গোল করার কোনো সুযোগ দেয়নি দিদিয়ার দেশের ছেলেরা। নিউজ নাও এখনকার মতো এই পর্যন্তই। চলতে থাকুক এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।